নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই আশা রেখে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শীষ। লেখক ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক রাস্কিন বন্ড। বাংলায় অনুবাদ ইংরেজি সাহিত্যের অধ্যাপক পার্থপ্রতিম দাস। গল্প শীষ। আকাশে মস্ত চাঁদ উঠেছে, সামনেই পূর্ণিমা বোধ হয়। উজ্জ্বল জ্যোৎস্নায় পথে আলোর বন্যা, কিন্তু এর মধ্যেই আমায় নিঃশব্দে অনুসরণ করে চলেছে গাছের ছায়ারা। ওক গাছের আঁকা বাঁকা ডালগুলি যেন আমায় ছুঁতে চাইছিল। কোনোটায় ভাবগতিক দেখে ভয় হয়, আবার কেউ এমন যেন বন্ধু হতে চায়। একসময় আমি স্বপ্ন দেখতাম গাছেরা সব হেঁটে বেড়াচ্ছে এমন চাঁদনি রাতে, কিছুক্ষণের জন্য নিজেরাই নিজেদের শিকড় উপড়ে উঠে আসছে। পড়শি স্বজন বান্ধবদের সঙ্গে মোলাকাত করছে, বাক্যালাপ চলছে, পুরনো দিনের নানান কথাবার্তার সরগরম গোটা মহল্লা। যুগ যুগ ধরে কতই না মানুষজন দেখেছে তারা, কত ঘটনা, বিশেষ করে পুরনো আমলের। তারপর ভোরের আলো ফোটার আগেই ঠিক টুক করে চলে আসছে যে যার জায়গায়, অদৃষ্টের লিখন যার যেখানে। রাতের নিঃসঙ্গ প্রহরী তারা, তাদের হাঁটা চলার জন্য দুর্দান্ত এই রাত। আস্তে আস্তে এমনিই ভাবছিলাম তারা যেন সেই আশাতেই মুখিয়ে আছে। তারা হাঁটতে চায়। শুনতে পাচ্ছিলাম অশান্ত মর্মর ধ্বনি, ডালে ডালে তীব্র ঘর্ষণের কিরকির আওয়াজ। কেবল তাদের অন্তরের এই শব্দের রাতের নিস্তব্ধতা ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে পড়ছিল। রাতের অন্ধকারে পথে দু একবার কিছু লোকজন দেখলাম। এমন কিছু দেরি হয়নি তখনও, ঘড়িতে সবে 8টা বাজে। কিছু মানুষজন এরই মধ্যে বাড়ির পথ ধরেছে, আবার কেউ কেউ শহরের দিকে যাচ্ছে। রাত নামলেই চারদিকে ঝলমলে আলো, সারি সারি দোকান রেস্তোরাঁ জেগে উঠেছে, আর তার আলাদা টান। এ রাস্তায় আবার আলো নেই, বুঝতে পারলাম না কারা। তারাও আমায় দেখতে পেল না। অনেক কাল আগের একটা গান মনে পড়ে গেল, ছোটবেলায় খুব শুনতাম। সুরটা মৃদুস্বরে গুনগুন করতেই কিছুক্ষণের মধ্যে কথাগুলো মনে পড়ে গেল। আমরা তিনজন, আমরা একা নই, আমরা তো বন্ধু নই, আমরা প্রতিধ্বনি, আমার ছায়া এবং আমি। আমি মাথা নিচু করে আমার ছায়ার দিকে তাকালাম। নিঃশব্দে সে আমার পাশে পাশে চলেছে। আমরা তো ধরেই নিয়েছি যে এইভাবে চলতে থাকবে। ভুল বললাম কিছু? জীবনের প্রতি মুহূর্তেই ছায়ারা আমাদের ঘনিষ্ঠ সঙ্গী, কিন্তু কোনো কিছু নিয়েই তাদের কোনো রকম অভিযোগ নেই। নির্বাক মুখে কুলু পেটে আমাদের যত কাজকর্ম ঠিক ভুলের নীরব সাক্ষী তারা। এই উজ্জ্বল জ্যোৎস্না রাতে তোর দিকে না তাকিয়ে পারছি না যে ছায়া। আমার খুব দুঃখ হয়, ভাবি তোকে আমার এমন কাজকর্মে দেখতে হয় যার জন্য লজ্জায় আমার মাথা কাটা যাওয়া উচিত। আবার আনন্দও যে হয় যখন দেখি আমার ছোট ছোট জয়ের মুহূর্তেও তুই আমায় ছেড়ে যাসনি, পাশেই আছিস। আর আমার প্রতিধ্বনির কি হলো? একবার ভাবলাম চেঁচিয়ে দেখি সে ফেরত আসে কিনা, কিন্তু শেষমেশ তা আর করলাম না। আসলে পর্বতশ্রেণীর এই নিগুড় নিস্তব্ধতা বা গাছেদের একান্ত আলাপে ব্যাঘাত সৃষ্টি করার কোনো ইচ্ছে আমার ছিল না। পাহাড়ের গা বেয়ে রাস্তা পাক খেতে খেতে উঠে সেই চূড়োয় গিয়ে মিশেছে। ঠিক যেন মনে হচ্ছে লম্বা লম্বা দেবদারু গাছের ফাঁক দিয়ে দিয়ে চাঁদের আলোয় ফিতে সারা পাহাড়ের গায়ে জড়ানো। একটা উড়ুক্কু কাঠবেড়ালি এরই মধ্যে রাস্তা কেটে উড়ে গেল এক গাছ থেকে অন্য গাছে। কোনো এক রাতচরা পাখি ডেকে উঠল, বাকি সব শান্ত নিঝুম। ধীরে ধীরে পুরনো গোরস্থানটি চোখের সামনে সুস্পষ্ট হয়ে উঠল। সেখানে সার সার প্রাচীন কবর, কিছু কিছু বেশ বড় নির্দিষ্ট স্মারক বয়ে চলেছে, আবার কিছু নতুন কবরও আছে, কারণ গোরস্থানটি এখনও ব্যবহার করা হয়ে থাকে। কোনোটার ওপর হয়তো কিছু ফুল ছড়ানো, শুকিয়ে আসা ডালিয়া বা বেগুনি রঙের সালভিয়া,
আর গোরস্থানের চারদিকে ঘিরে থাকা পাঁচিল, তার একটা অংশ গত বছরের প্রবল বর্ষায় পুরোটাই ধসে গেছে। কবরগুলির উপরকার কিছু কিছু স্মৃতিস্তম্ভও দেয়ালের সঙ্গে সঙ্গে ভেঙে গুড়িয়ে গেছে। একটি কবর খোলা আকাশের নিচে পড়ে আছে, পাথরের ঢাকাটা নেই। মানুষটা তো আমার তোমার মতো বেঁচে ছিল এককালে, তাকে কেউ ভালোবেসেছিল, কিন্তু নিয়তির কি খেলা দেখো। হতভাগ্য সেই মানুষটার শেষ চিহ্ন বলতে শুধু একটা নষ্ট হয়ে আসা কফিন আর কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। কিছু কিছু সমাধি প্রস্তর রাস্তার ধারে পড়ে আছে, ওপরের লেখাগুলি যদি কালের নিয়মে মিলিয়ে গেছে। বিষণ্ণতা আমায় খুব একটা গ্রাস করে না কোনো দিনই, তবু কিছুটা এগিয়েও কি মনে হলো থামলাম। তারপর মাটি থেকে একটা মসৃণ গোল মতো হাড় কুড়িয়ে নিলাম, মনে হয় খুলির কোনো একটা অংশ, কিন্তু অদ্ভুত ঝান্ডা হাতে। কি কাণ্ড! হাতের মুঠোয় ভালো করে নিতেই আপনা আপনি সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে সারা ঘাসে ছড়িয়ে পড়ল, সব ধুলো হয়ে যায়। আর তখনই কানে এলো শব্দটা, খুব দূরে নয়, কোথা থেকে যেন ভেসে ভেসে আসছে, কেউ যেন শীষ দিচ্ছে। প্রথমে মনে হলো কেউ বুঝি আমার মতোই ভর সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছে। অমনি যেমন গুনগুন করে সুর বাজতে বাজতে চলেছি আমি, সেও তেমনি আপন মনে শীষ দিতে দিতে চলেছে। কিন্তু সে খুব দ্রুত এগিয়ে আসছে বুঝতে পারছিলাম। ক্রমশ শীষের আওয়াজ জোরালো হচ্ছে, মনের আনন্দে সে সুর তুলছে। হঠাৎ দেখি তীব্র গতিতে একটি ছেলে সাইকেল চালিয়ে হুশ করে বেরিয়ে গেল। মনে হলো তাকে আমি এক পলক দেখলাম, তারপরই রাস্তার অন্ধকারে যেন বাতাসে মিলিয়ে গেল, আর দেখতে পেলাম না। কিন্তু কয়েক মিনিট বাদে সে আবার ফিরে এলো। এইবার আমার থেকে কয়েক ফুট দূরে সাইকেল থামালো। দেখি আমার দিকে তাকিয়ে সে মিটমিট করে হাসছে, যেন ব্যঙ্গ করছে। 14-15 বছরের ঈষৎ শ্যামবর্ণ একটি ছেলে, গায়ে স্কুলের কোট, গলায় হলুদ স্কার্ফ জড়ানো, চোখে যেন জ্যোৎস্না টলটল করছে। তোমার সাইকেলে বেল নেই? আমি জিজ্ঞাসা করলাম। সে নিরুত্তর, শুধু এক পাশে মাথা হালকা হেলিয়ে একটু হাসলো। আমি হাত বাড়িয়ে দিলাম সামনে, ভাবলাম সে বুঝি হাত মেলাবে, কিন্তু হঠাৎ দেখি সে আবার খোশ মেজাজে শীষ দিতে দিতে হাওয়া হয়ে গেল। তবে এবারে তাতে কোনো সুর খুঁজে পেলাম না। নিতান্তই এক স্কুল বালক শীষ দিতে দিতে চলেছে। তবে এই সময়ে এই বয়সে কোনো ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানে এখনই সে বেশ স্বাধীনচেতা হয়ে উঠেছে। ক্রমে শীষের আওয়াজ ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল। এক অতি গভীর নিস্তব্ধতায় সারা বন জুড়ে চেপে বসল। শব্দের প্রবেশ যেন সেখানে নিষেধ। আমি আর আমার ছায়া হাঁটতে হাঁটতে অবশেষে বাড়ি ফিরলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল এক অন্যরকম শীষের শব্দে। জানালার বাইরে থেকে ত্রাস পাখির অপূর্ব সুরেলা ডাক ভেসে আসছিল। সে এক চমৎকার দিন বটে। উজ্জ্বল সূর্যের আলোয় ঘর ভেসে যাচ্ছে, দারুণ এক অনুভূতি। মনে হচ্ছিল সারাদিন এই খোলা জানালার ধারে বসে থাকি। কিন্তু আমার আবার অনেক কাজ পড়ে, এক গাদা প্রুফ চেক করতে হবে, কিছু চিঠিপত্র লিখতে হবে। তাই সেদিনের মতো নিরস্ত করলাম নিজেকে। এর বেশ কিছুদিন বাদে আবার গিয়েছিলাম সেই পাহাড় চূড়োয়, দেবদারু গাছের নিচে, সেই শান্ত নির্জন স্থানে যেখানে সবাই চিরশান্তিতে ঘুমিয়ে আছে। নিয়তির কি নির্মম পরিহাস! বরফের ঢাকা উজ্জ্বল পাহাড় চূড়ায় অপূর্ব দৃশ্য যাদের খুব কাছ থেকে দেখতে পাওয়ার কথা, আজ তারাই মাটির কত গভীরে শুয়ে আছে। গোরস্থান সংস্কারের কাজ চলছিল সেদিন। পাঁচিলের বাকি অংশ এখনো দাঁড়িয়ে আছে, তাকেই কোনো রকমে বাঁচানোর চেষ্টা চলছে। তবে ওভারসিয়ার ভদ্রলোক বললেন, নষ্ট হয়ে যাওয়া কবরগুলি সারানো সম্ভব নয়, অত টাকার জোগান নেই এখন। এরপর চৌকিদারের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়গুলো সব জড়ো করে ওই ভেঙে যাওয়া সমাধির মধ্যেকার অগভীর ফাঁকা অংশে দিয়ে দিলাম। তারপর লোকটাকে কিছু টাকা দিয়ে বললাম, ভাঙা সমাধিটা যেন তাড়াতাড়ি সারিয়ে দেয়। সমাধি পাথরের উপর নামটা লেখা ছিল, তা প্রায় উঠেই গেছে। তবে অনেক কষ্টে তারিখটা পড়া গেল 1950 সালের 20শে নভেম্বর, প্রায় 50 বছর আগেকার। কিন্তু সমাধি পাথরে খোদাই করা লেখা এত তাড়াতাড়ি উঠে যেতে দেখিনি কখনো। কবরখানার রেজিস্টার খাতাটা পেলাম চার্চের ভেস্ট্রিতে। হলুদ হয়ে আসা রেজিস্টারের পাতা উল্টাতে উল্টাতে চলে গেলাম সেই 1950 সালে। তখন আমি নিজেই স্কুলের ছাত্র। সেইখানে পেলাম নামটা মাইকেল দত্ত, বয়স 15, মৃত্যুর কারণ হিসেবে লেখা পথ দুর্ঘটনা।
এবার কিছুটা আন্দাজ করতে পারছি, তবে আমার অনুমানকে সত্যি প্রমাণ করতে গেলে দরকার এলাকার কোনো এক পুরনো বাসিন্দাকে, যার স্মৃতিতে এই ঘটনা থাকলেও থাকতে পারে। পাইনটপে থাকেন এক বয়স্কা মহিলা, নাম মিস মার্লে। উডস্টকের একটা স্কুলে পড়াতেন। বহু বছর হলো অবসর নিয়েছেন। প্রায় 50 বছর ধরে এই হিল স্টেশনে রয়েছেন। এই বয়সেও ওর অসাধারণ স্মৃতিশক্তির তারিফ না করে পারা যায় না। সাদা ধবধবে চুল, মসৃণ টুকটুকে গাল, উজ্জ্বল নীল দুটি চোখে জিজ্ঞাসু চাহনি। মিস মার্লে তার প্যাশনে চশমার কাঁচের মধ্যে দিয়ে শান্ত ভঙ্গিতে আমাকে লক্ষ্য করছিলেন। সমস্ত কিছু খুলে বলতেই তিনি ফিরে গেলেন 50 বছর আগের দিনগুলিতে। মাইকেল ছিল এক ঝকঝকে সুন্দর ছেলে। দারুণ তার উদ্দীপনা, বড়ই বাধ্য প্রকৃতির। শুধু একবার বলতে হতো, একটু অ্যাসপিরিন চাই কিংবা খবরের কাগজ, সাইকেল চেপে নিমেষে হাওয়া হয়ে যাবে। আপনি একবার ভাবুন, এই ঢালু রাস্তা বেয়ে প্রচণ্ড বেগে নামতো, পথ কত বাধা বিপত্তি, সেই সব থোড়াই কেয়ার করতো সে। কিন্তু এই পাহাড়ি পথে হঠাৎ হঠাৎ বাঁক, এই পথ সাইকেল রেসিংয়ের জন্য মোটেই ঠিক নয়। মোটর গাড়ি চলাচলের জন্য রাস্তা চওড়া করা হচ্ছিল সেবার। ওই পথ দিয়েই সেদিন পাথর বোঝাই একটা ট্রাক আসছিল ওপরের দিকে, আর মাইকেলও প্রচণ্ড গতিতে যেই না বাঁক ঘুরেছে একদম ওই চলন্ত ট্রাকের মুখোমুখি। মুহূর্তের মধ্যে তার শরীরটা ওই ট্রাকের চাকায় পিষে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা বহু চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেননি। আপনি নিশ্চয়ই ওর কবরটি দেখেছেন, তাই আমার কাছে এসেছেন। আর ওর মা বাবা, তার কিছুদিন পরেই ওরা এখান থেকে চলে যান, বোধহয় বিদেশে। আহা, মাইকেল অমন তত্তাজা একটা ছেলে, একটু বেপরোয়া ছিল বটে, কিন্তু তাকে দেখলে আমি নিশ্চিত আপনারও ভালো লেগে যেত। আমি এরপর বেশ কিছুদিন আর ওই ভুতুরে সাইকেল আরোহীকে দেখতে পাইনি, তবে একাধিক ঘটনায় তার উপস্থিতি বেশ টের পেয়েছি। এক শীতের সন্ধ্যায় যখন ওই কবরস্থানের পাশ দিয়ে একা ফিরছি, মনে হলো যেন আবার সেই শীষের আওয়াজ শুনলাম, তবে বেশ দূর থেকে। সে আমাকে দেখা দেয়নি সেদিন, হয়তো তা ছিল কোনো এক শীষের প্রতিধ্বনি মাত্র, আমার অশরীরী ছায়ার মতো আর কি। তারপর কেটে গেছে বেশ কিছু মাস। অবশেষে একদিন আবার তার দেখা পেলাম। মুখে সব সময় হাসি লেগেই আছে। সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ভিজে একসা হয়ে যখন বাড়ির দিকে আসছিলাম, একদলা কুয়াশার মধ্যে থেকে ঝুপ করে সে বেরিয়ে এলো। সেই রাতে পুরনো কমিউনিটি হলের নৈশভোজ থেকে ফিরছিলাম। অত্যন্ত সংকীর্ণ খাড়াই একটা রাস্তা, ঠিক যেন চোখের ভ্রু, সেই কারণেই সবাই চেনে আইব্রো নামে। বজ্রপাতের ভ্রুকুটি চলছে সমস্ত সন্ধ্যা ধরে। পাহাড়ের দিকটা ঘন কুয়াশা জমাট বেঁধে আছে। কুয়াশা এতটাই গাঢ় যে টর্চের আলো সেই কুয়াশার উপরে পড়ে ছিটকে আসছে। দমকে দমকে বাতাসে বিদ্যুতের ফলার ঝিলিক দিয়ে উঠছে, আর পাহাড় জুড়ে বজ্রপাতের প্রবল গর্জন ছড়িয়ে পড়ছে। বৃষ্টির তীব্রতা আরও বেড়ে চলেছে। আমি খুব ধীরে ধীরে পাহাড়ের গা ঘেঁষে সন্তর্পণে এগোতে লাগলাম। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে একটা বাজ পড়ল, আর সেই বিদ্যুতের চমকে আবার দেখলাম তাকে। কুয়াশা থেকে উঠে আমার পথ রোধ করে দাঁড়িয়েছে সেই কালো রোগাটে গরনের ছেলেটি। কবরস্থানের সামনে এই চেহারায় দেখেছিলাম, কিন্তু এই বেলা সে আর হাসল না, বরং উল্টো দিকে মুখ করে হাতটা মাথার উপর তুলে নিষেধের ভঙ্গিতে দাঁড়াতে লাগলো। আমি মহাধন্দে পড়ে গেলাম, ঠায় দাঁড়িয়ে রইলাম। এর মধ্যেই কুয়াশা কিছুটা সরে গেল। তখন সামনে যা দেখলাম তাতে এই মুহূর্তের জন্য গাটা ছমছম করে উঠল। সামনের পথটা যে বেমালুম অদৃশ্য হয়ে গেছে। সামনের কিছু ফুট দূরত্বে আর কিচ্ছু নেই, শুধু অতল শূন্যতা। তারপরেই তা নেমে গেছে অনেক নিচে, প্রায় 100 ফুট তো হবেই। একটা কাঁটা ঝোপ কোনো রকমে আঁকড়ে ধরে যেই পিছিয়ে এসেছি, দেখি ছেলেটি অদৃশ্য হয়ে গেছে। এরপর অন্ধকারে হাতড়ে হাতড়ে ফিরে এলাম সেই কমিউনিটি সেন্টারে, আর সারা রাত লাইব্রেরির একটা চেয়ারে বসেই কাটিয়ে দিলাম। এরপরে তাকে আর কোনো দিন দেখিনি, কিন্তু এর কয়েক সপ্তাহ পর যখন প্রবল ফ্লুয়ে আক্রান্ত হয়ে প্রায় শয্যা নিয়েছি, তখন তার উপস্থিতি আবার টের পেলাম। আমার জানালার ওপাশে সে শীষ দিচ্ছে। আমি খুব অবাক হয়ে গেলাম। সে কি আমায় ডাকছে? আমায় তার সঙ্গী করে নিতে চায় নাকি? শুধু আশ্বাস দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমি বিছানা ছেড়ে উঠে এলাম।
বাইরে উকি দিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এরপরে মাঝে মধ্যেই তাকে শীষ দিতে শুনেছি, কিন্তু যেই আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলাম, সেই শীষের আওয়াজও আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। একটা সময় আর তা শুনতে পেলাম না। পুরোপুরি সুস্থ হয়ে আমি পাহাড়ের ওপরের দিকটায় পুরনো অভ্যাস মতো আবার হাঁটা শুরু করলাম। যদিও ওই গোরস্থানের সামনে অনেকক্ষণ প্রায় অন্ধকার হয়ে আসা অবধি দাঁড়িয়ে থেকেছি, তারপর একটু দ্রুত হেঁটে সেই পরিত্যক্ত পথের দিকে গেছি, আবার ফিরে এসেছি। কিন্তু সেই শীষ দেওয়া ছেলেটিকে আর দেখিনি, কিংবা তার কোনো শীষও শুনতে পাইনি। আমার তখন খুব নিঃসঙ্গ লাগছিল, একজন বন্ধু চাইছিলাম, এমনকি যদি সে ওই ভুতুড়ে বাইসাইকেল আরোহী হয় তবুও। কিন্তু চারপাশে যে শুধু গাছ আর গাছ। তাই এরপর থেকে প্রতি সন্ধে অন্ধকার পথ বেয়ে বাড়ি ফিরতাম, সেই পুরনো গানের গলি ভাজতে ভাজতে। আমরা তিনজন, আমরা একা নই, আমরা তো বন্ধু নই। আমার প্রতিধ্বনি, আমার ছায়া এবং আমি। গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।